নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্ঘটনা 3 দিন পর হদিশ দ্বিতীয় ব্ল্যাক বক্সে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হলো অভিশপ্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার। খিদিরপুর মার্কেটে ভয়াবহ আগুন, 20টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। ক্ষতিগ্রস্ত প্রায় 1300টি দোকান। ঘটনাস্থলে দমকল মন্ত্রী। শুরু হলো সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ। নিয়োগ বিজ্ঞপ্তির বিরোধিতায় বিধানসভা অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে সময় মতো পৌঁছল না পশ্চিমবঙ্গের কোভিড সংক্রমণ সংক্রান্ত তথ্য। দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা 7,000-এর বেশি। খিদিরপুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের পাশে রাজ্য সরকার। সোমবার দুপুরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। জানান, যাদের দোকান পুড়ে গিয়েছে তাদের নতুন করে দোকান করে দেবে সরকার। খিদিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভা থেকে সোজা খিদিরপুরে অরফানগঞ্জ মার্কেটে অগ্নিদগ্ধ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী। সরকারি খরচে বাজার এবং আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার। কোনো খরচ দিতে হবে না ব্যবসায়ীদের। কর্পোরেশন যে মার্কেটটি তৈরি করবে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে। থাকবে যথোপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। যতক্ষণ না নতুন মার্কেট তৈরি হবে ততদিন ব্যবসায়ীদের জন্য অস্থায়ী জায়গার বন্দোবস্ত করা হবে। কার কার দোকান জ্বলে গিয়েছে, কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হবে, আর সেই অনুযায়ী একটি রিপোর্টও তৈরি করা হবে। আপাতত ওই অগ্নিদগ্ধ এলাকায় ব্যারিকেড করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। हम मेयर को ये बोला है कि इधर का आने का पहले कि इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। दूसरी बात यह है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ, पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा। कितना दुकान जला, कैसे जला, ये तो इन्वेस्टिगेशन तो होगा ही, कैसे जला। और सिलेंडर जब आप रखते हैं ना, सिलेंडर को कभी कभी टेस्ट कर लो, नहीं तो वो जिंदगी भी जल जा सकता है। हम लोग सिलेंडर घर में ले आता है, काम पे लगाता है, लेकिन कभी टेस्ट नहीं करता है। एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है, इसमें दिक्कत हो जाता है। इसको बारे में भी आप लोग ख्याल रखो। और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा। काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया। वो आपका पास इंफॉर्मेशन आएगा, नजदीक में ही है। वो एक जगह हम रख दिया था कोई काम के लिए, उसमें अभी टेम्पोररी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है। जैसे आपको बिजनेस भी कामयाबी रहे, आपका कारोबार भी चले, आपका परिवार भी चले। और दूसरी बात है, कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार है, लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से। প্রসঙ্গত রবিবার মাঝরাতে খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে আগুন লেগে যায়। সেখানে তেলের গুদাম থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, তাতেও টনক নড়েনি দমকলের। গোটা ওয়াটগঞ্জ থানায় কেউ ফোন ধরেনি বলে অভিযোগ। অনেকক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 20টি ইঞ্জিন। রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 1300টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীদের। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। হাই নিউজ নেটওয়ার্ক। চাকরিহারা শিক্ষকদের বিধানসভা অভিযানের মিছিল পুলিশ রানী রাসমণি অ্যাভিনিউতে আটকে দেয়। পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় বিবাদ বাধে। উত্তেজনার পারদ চড়ে। পুলিশ জানিয়েছে, পুরো মিছিল বিধানসভায় যেতে দেবে না। কয়েকজনের প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে তাদের স্মারকলিপি জমা দিয়ে আসতে পারেন। এদিকে নাছোড়বান্দা চাকরিহারারা তাদের মুখ্য দাবি 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা করতে হবে। সোমবার থেকে নতুন করে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু।
কিন্তু চাকরিহারাদের একটা বড় অংশ এই পরীক্ষায় আবারও অংশ নিতে চান না। সেই প্রেক্ষিতে পরীক্ষা প্রক্রিয়া বাতিলের দাবি সহ আরও একাধিক দাবিতে সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করছেন তারা। লক্ষ্য, বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা। ধামসামাদল বাজিয়ে বিধানসভা অভিযান করছে চাকরিহারাদের একাংশ। এদিকে তাদেরই অপর একাংশ বিধানসভায় গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিতে। গত 3 দিন ধরে সেন্ট্রাল পার্কে আন্দোলন করছে এসএসসি মামলার চাকরিহারারা। সেই প্রেক্ষিতে সোমবার তাদের এই মিছিলকে কেন্দ্র করে আরও উত্তেজনা বেড়েছে। চাকরিহারাদের মূল দাবি যোগ্যদের চাকরি যেইভাবেই হোক ফিরিয়ে দিতে হবে। তারা বলছেন, শিক্ষাকর্মীরা আদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বলি হয়েছে, তাই এই পরিস্থিতিতে জবাবদিহি করতে হবে রাজ্যের প্রাতিষ্ঠানিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। তাদের কিছু দাবি রয়েছে এই অভিযান ঘিরে। তা হল, 1 নম্বর, 22 লক্ষ পরীক্ষার্থীর ওয়েমার মিরর ইমেজ কপি অবিলম্বে প্রকাশ করতে হবে। 2 নম্বর, ওয়েমারের ভিত্তিতে সকল যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। 3 নম্বর, এসএসসি প্রকাশিত পরীক্ষার বেআইনি নিয়োগ নোটিশ এবং বেআইনি গেজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 4 নম্বর, বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে। 5 নম্বর, 2016 সালের প্যানেলে সকল যোগ্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীদের সম্মানে চাকরি বহাল এবং চাকরিতে যোগদানের দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য, কারণ চাকরি চুরি করেছে তার সরকার। 22 লক্ষ ওয়েমারের মিরর ইমেজের কপি প্রকাশ করুক। 22 লক্ষ মিরর ইমেজের কপি থেকে যোগ্য যোগের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক। কেন যাচ্ছে না? কেন জরুরি অধিবেশন ডেকে আজকে কেন মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করছে না? আর্টিকেল 14-16 কে ভায়োলেশন করে চাকরি খেয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার। তিনি কেন ওই বেআইনি নোটিশ এবং গেজেট প্রত্যাহার করছে না? মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য যাচ্ছে। এর আগেও শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চের 5 জন প্রতিনিধি। এর মধ্যেই গত 13 জুন রাত 1টা থেকে 10 জন চাকরিহারারা আমরণ অনশনে বসেছে। চাকরিহারা যোগ্য শিক্ষকরা অনশনের মাঝেই 6 জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তবুও তাদের এক চুলও টলানো যায়নি। মুখ্যমন্ত্রী যতক্ষণ না দেখা করছেন এবং সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করা হচ্ছে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবে বলে ঠিক করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার থেকে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 2026-এর পর 2025 দীর্ঘ 9 বছর পর রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিরোধিতায় আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে চাকরিহারা আন্দোলনকারীরা। ফর্ম ফিল আপে তারা অংশগ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন। মহেশতলায় যেতে পারবেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মহেশতলায় যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফের শুট আউট মালদায়। উত্তপ্ত মোজাম্পুর। 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ টোটো চালক। আহত ওই টোটো চালকের নাম আমির শেখ। তার বাড়ি কালিয়াচক থানার এলাকার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। পাশাপাশি পরিবারের তরফ থেকেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফে। রথের দিন যত এগোচ্ছে তত নবতম তীর্থস্থান জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘায় তত পারো চলছে উত্তেজনার। একদিকে সেজে উঠেছে রথ এবং আয়োজনের গড়াচ্ছে চূড়ান্ত প্রস্তুতির দিকে। তার সঙ্গেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দীঘার বাড়তে থাকা হোটেল এবং টোটোর ভাড়া। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে টোটো ভাড়া যেখানে আগে মাথা পিছু লাগতো 20 টাকা করে, সেই ভাড়াই এখন 5 গুণ বেড়ে হয়েছে মাথা পিছু 100 টাকা। দীঘার হোটেলে ব্যবসা বরাবর রমরমাই থাকে, আর এখন সেই হোটেল ব্যবসায়ীদেরই কার্যত ডাকাত বলে আখ্যা দিচ্ছেন সেখানকার পর্যটকরা যারা যাচ্ছেন। সমুদ্র থেকে দূরে গড়পড়তা হোটেলের নন এসি রুমের এক রাতের ভাড়া হচ্ছে 2000 টাকা। আগে এই রুমই পাওয়া যেত 500 থেকে 600 টাকায়। এসি রুম পাওয়া যেত 1200 টাকা থেকে 1500 টাকায়, আর তার জন্যই এখন ভাড়া দিতে হচ্ছে 4000 টাকা থেকে 4500 টাকায়।
বাঙালির মনে ইলিশ শুধু মাছ নয়, আবেগ, উৎসব, ঐতিহ্য। যে কোনো খাওয়া দাওয়ার আসরে ইলিশের একটা পদ মানে জমজমাট আয়োজন। ইলিশ বাজারে উঠলে ব্যবসাও জমে ওঠে, সঙ্গে রাজ্যবাসী খুশি হন, খাবারের মেনুতেও নতুন বৈচিত্র্য আসে। তবে এই ইলিশের স্বপ্নটা শুধুই রোমাঞ্চ বা আবেগের নয়, এটাও এক বিশাল অর্থনৈতিক ইন্ডাস্ট্রি। দীঘায় এখন অন্যরকম উত্তেজনার আমেজ। 14ই জুন শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার ব্যান পিরিয়ড, আর তারপরেই পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল জুড়ে শুরু হচ্ছে এই মরশুমের মৎস্য অভিযান। এবছর সেই অভিযানে সবচেয়ে বড় আশার নাম হচ্ছে ইলিশ। এবছর এক প্রকার রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়বে বলেই আশাবাদী মৎস্যজীবীরা, সঙ্গে মৎস্য ব্যবসায়ী ও দীঘার ট্রলার মালিকরা। দীঘায় নারুগোপাল কোলা পেশায় একজন মৎস্যজীবী। তিনি জানান, গত 2 বছর ধরে তাদের কাছে যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল মাছ ধরা। যে ইলিশের জন্য তারা ঝড় জল মাথায় নিয়ে সমুদ্র পাড়ি দিত, সেই মাছ ধরতে পারেনি তারা। কিন্তু এবছর তারা আশাবাদী, মাছের প্রজননে বাধাগ্রস্ত হয়নি, ফলে মনে হচ্ছে এবার সেই অভাব পূরণ হতে চলেছে। প্রতি বছর জুন মাস থেকে শুরু করে 60 দিন ব্যাপী মাছ ধরা নিষেধাজ্ঞা বা ব্যান পিরিয়ড জারি থাকে, যাতে সমুদ্রের মাছ, বিশেষ করে ইলিশ প্রজননের সময়টুকু সুরক্ষিত থাকে। এবছর সেই নিষেধাজ্ঞার শেষে দীঘা সহ পুরো উপকূলের অঞ্চলে প্রায় 2000 লঞ্চ, ট্রলার ও যন্ত্রচালিত নৌকা ইলিশ ধরার উদ্দেশ্যে রওনা দেবে। রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে 14ই জুন। আজ থেকে এবং আগামীকাল 15ই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি রূপলী ইলিশ। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলার হাজার হাজার পরিবার এই মাছের উপর নির্ভর করে চলে। ইলিশ ধরা যদি এবার ভালো হয়, তাহলে শুধু ট্রলার মালিকরা নয়, ট্রলার চালক, জাল মেরামতি শ্রমিক, বরফ কোম্পানি, পরিবহন সংস্থা সবাই উপকৃত হবে। তবে পরিবেশবিদরা কিছুটা সতর্ক করেছেন, ইলিশের বংশবিস্তারে ভয়ানক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত মৎস্য আহরণ, জল দূষণ ও নদীর বাঁধ নির্মাণ। ইতিমধ্যেই রাজ্য মৎস্য দপ্তরের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, ফিশিং জোন চিহ্নিত করেছে, জিপিএস ব্যবহার করে ট্রলারের গতিপথ পর্যবেক্ষণ করা থেকে শুরু করে প্রজননকালে নিয়মিত নজরদারি, সব মিলিয়ে এবছরের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রিত ও সহায়ক। অর্থনৈতিক দিক থেকেই নয়, একটা আত্মিক ও সংস্কৃতির আবেগও জড়িয়ে রয়েছে এই মাছের সঙ্গে। রূপালী ইলিশ এবার কতটা ভরিয়ে দেবে মাছের ঝুড়ি, সেই অপেক্ষায় দীঘা সহ গোটা রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। মহারাষ্ট্রের পুনে জেলায় ইন্দ্রায়ণী নদীর উপর একটি পুরনো লোহার সেতু ভেঙে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় এখনো পর্যন্ত 51 জন আহত হয়েছেন। 6 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। মহারাষ্ট্রের মপাল তহসিলের কুন্দমালা এলাকায় রবিবার বিকেল 3:30 নাগাদ ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, লোহার সেতু ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 4 জনের। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী সহ উদ্ধারকারী দলগুলি নদীতে নিখোঁজদের সন্ধানে চেষ্টার অব্যাহত রেখেছে। তল্লাশি অভিযান এগিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা 3 দিন পর হদিশ মিলল এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্সটি। রবিবার সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে এই তথ্যটি জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। ধ্বংসস্তূপের নিচ থেকে ককপিট ভয়েস রেকর্ডার ব্ল্যাক বক্সটির উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার যে হোস্টেলের ছাদে বিমানটি আছড়ে পড়েছিল, সেখান থেকে প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়। এবার খোঁজ মিলল দ্বিতীয় ব্ল্যাক বক্সটির। তদন্তকারীরা জানিয়েছেন, 2টি ব্ল্যাক বক্স খতিয়ে দেখার পরই দুর্ঘটনার কারণ এবং ভেঙে পড়া ঠিক আগের মুহূর্তে বিমানে ঠিক কি কি ঘটেছিল তা খুবই শীঘ্রই জানা যাবে। ইসরায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামবে না ইরান, এমনটাই তারা জানিয়ে দিয়েছে 2 মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে। ইরানের সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইসরায়েল থেকে এখনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ক্ষেপণাস্ত্রে ছেয়ে গিয়েছে 2 দেশের আকাশ, অনবরত বাজছে সাইরেন। ইরানের অনড় অবস্থানের কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হতে চলেছে বলেই আশঙ্কা পর্যবেক্ষকদের। রবিবার ইরানের এক আধিকারিক বলেছেন, কাতার এবং ওমানের মধ্যস্থতাকারীদের ইরানিরা জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ হওয়ার পরেই আলোচনায় বসার কথা ভাবা হবে, তার আগে নয়।
ইসরায়েলের হামলা এখনো চলছে, এই হামলার মুখে কোনো সমঝোতা করা হবে না। গত শুক্রবার ইরানে আচমকা আক্রমণ করে ইসরায়েল। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ 4 সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। ক্ষতি হয় সামরিক পরিকাঠামোরও। ইরানে আরও হামলার হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ইরান এই চুক্তিতে সম্মত হয়নি, সেই কারণেই ইসরায়েলের হামলা বলে দাবি। আমেরিকাও এই হামলাকে সমর্থন করেছে। হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল ইসরায়েলের জন্য তারা নরকের দুয়ার খুলে দেবে। তারপর থেকে টানা সংঘাত চলছে। ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে ইরান। যদিও নেতানিয়াহু সেনার দাবি অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ইরানি হামলায় 10 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের হামলার কারণে তাদের 224 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 90% সাধারণ নাগরিক। এর আগে শোনা গিয়েছিল ইসরায়েলের হামলার মুখে আমেরিকাকে মধ্যস্থতা করতে বলার জন্য ওমান, কাতারকে অনুরোধ করেছিল ইরান। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়েও নতুন করে আলোচনায় বসার আর্জি জানিয়েছিল তারা। কিন্তু ইরানের আধিকারিক জানিয়েছেন এই খবর সঠিক নয়, সমঝোতার কথা ভাবছে না তেহরান। পরমাণু চুক্তি নিয়ে সম্প্রতি ওমানে আলোচনায় বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের আধিকারিকদের। ইসরায়েলি হামলার মুখে সেই বৈঠক বাতিল হয়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা নতুন কৌশল বার করে ফেলল ইরান। তাদের রেভলিউশনারি গার্ড তেমনটাই দাবি করেছে। শুধু তাই নয়, আইআরজির দাবি তাদের নতুন কৌশলে নাজেহাল হয়ে ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রগুলি একে অপরকে নিশানা করতেও শুরু করছে। সোমবার ভোরে ইসরায়েলের 2 শহরে নতুন করে হামলা চালিয়েছে তেহরান। তেল আভিভ এবং উত্তর ইসরায়েলের বন্দর শহর হাইফায় ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। সেই হামলার পরেই আইআরজি নতুন কৌশলের কথা বলেছে। সোমবার ভোরে ইরানের নতুন হামলায় ইসরায়েলে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলেই খবর। শুক্রবার থেকে এখনো পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়ালো 23, আহত শতাধিক। তেল আভিভে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র পড়েছে, বাদ যায়নি জেরুজালেমও। রয়টার্স জানিয়েছে ইরানের হামলায় তেল আভিভে নতুন করে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র পড়েছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। তেল আভিভে আমেরিকার দূতাবাস থেকে কয়েকশো মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গিয়েছে। সামান্য ক্ষতি হয়েছে দূতাবাস ভবনটিরও। একই সঙ্গে হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্রে অন্তত 30 জন জখম হয়েছেন বলেই খবর। হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে গিয়েছিল। উল্লেখ্য, ইসরায়েলের এই হাইফা বন্দরটি ভারতের আদানি গোষ্ঠী পরিচালিত। রবিবার হাইফায় ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়েছিল। আদানিরা বিবৃতি দিয়ে জানিয়েছিল বন্দর এখনও সক্রিয় আছে। তবে সোমবারের হামলার পর এই বন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। দেশের সকল নাগরিককে নিরাপদ আশ্রয়ে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল প্রশাসন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে, আমাদের অভিযানে যে কৌশল ব্যবহার করা হয়েছে তা লক্ষ্যবস্তুতে সফলভাবে সর্বাধিক আঘাত এনেছে। আমেরিকা তথা পশ্চিম বিশ্বের সমর্থন এবং অত্যাধুনিক প্রযুক্তি ওদের কাছে থাকা সত্ত্বেও সোমবারের এই হামলা প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের বাসিন্দাদের এর মূল্য চোকাতে হবে। ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল। আমেরিকার প্রস্তাবিত পরমাণু চুক্তিতে সম্মত হয়নি তেহরান। এর মাঝেই শুক্রবার ইরানে আচমকা ক্ষেপণাস্ত্র হামলা চালায় চিরশত্রু ইসরায়েল। তাতে ইরানের 4 শীর্ষ সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। প্রত্যাঘাতের হুঁশিয়ারি এর পরেই দিয়ে দিয়েছিল ইরান। তারপর থেকেই 2 দেশের মধ্যে সংঘর্ষ জোরালো হয়েছে। কাতার এবং ওমান সংঘর্ষ বিরতির প্রস্তাব নিয়ে ইরানের কাছে গিয়েছিল, কিন্তু সূত্রের খবর ইরান তা খারিজ করে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে ইসরায়েলের হামলায় প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা থামবে না। ইসরায়েল থেকেও পাল্টা হামলা চলছে। তেহরানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষিত হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 224 জনের মৃত্যু হয়েছে। তাদের 90% সাধারণ নাগরিক। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে, যদি ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তানও পারমাণবিক হামলার মাধ্যমে প্রতিশোধ নেবে। যদিও পাকিস্তানের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি, কিন্তু পাকিস্তানের শাহিন 3 কি পৌঁছবে ইরানের তেল আভিভ? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জেনারেল এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই বলেছেন যে পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে, যদি ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তানও পারমাণবিক হামলার মাধ্যমেই প্রতিশোধ নেবে। তিনি বলেন, পাকিস্তান আমাদের জানিয়েছে যে ইসরায়েল যদি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে আমরাও পারমাণবিক অস্ত্র দিয়েই তাদের উপর আক্রমণ করব। পাকিস্তানের শাহিন 3 ক্ষেপণাস্ত্র 2700 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। অর্থাৎ পাকিস্তান থেকে ইসরায়েলের যে কোনো অঞ্চলে আঘাত করা যাবে।
যদিও পাকিস্তানের সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এমনকি ইসরায়েলি হামলার মধ্যে ইরানের প্রতি পাকিস্তানের জোরালো মৌখিক সমর্থন থাকলেও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা পাকিস্তানের কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে নেই। 14 জুন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে বক্তৃতা দিতে গিয়ে মুসলিম দেশগুলিকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েলের আগ্রাসন কেবলমাত্র ইরানেই নয়, ইয়েমেন, ফিলিস্তিনকেও লক্ষ্য করে, এবং ঐক্যবদ্ধ না হতে পারলে সমস্ত মুসলিম দেশগুলি এই একই ধরনের আক্রমণের সম্মুখীন হবে। তিনি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা মুসলিম দেশগুলিকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে একটি নতুন কৌশল তৈরি করার আহ্বান জানান। আসিফ ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্কের উপর জোর দেন এবং তেহরানের স্বার্থ রক্ষার জন্য সকল আন্তর্জাতিক ফোরামে সমর্থনের প্রতিশ্রুতি দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকিশনের সঙ্গে এক ফোনালাপে ইরানের সঙ্গে পাকিস্তানের সংহতি প্রসঙ্গে কথা বলেন। ইসরায়েলের আক্রমণকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে নিন্দে জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে ইসরায়েলের আগ্রাসন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাই নিউজ নেটওয়ার্ক। দেশজুড়ে শুরু হতে চলেছে 16তম জাতীয় জনগণনা। আর্টিফিশিয়াল নোটিফিকেশন সোমবারই বেরোবে। রবিবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সোমবার অর্থাৎ 16 জুন সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে জনগণনার প্রক্রিয়া শুরু হবে। স্বাধীন ভারতের এই অষ্টম এবং দেশের মোট 16তম জনগণনা হবে আরও একাধিক কারণে ঐতিহাসিক। এই প্রথমবার জনগণনার আওতায় আনা হবে জাতি অনুসারে তথ্য সংগ্রহের প্রক্রিয়াও। জনগণনার কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 34 লক্ষ গণনা কর্মী এবং সুপারভাইজার এবং 1.3 লক্ষেরও বেশি প্রশাসনিক কর্মী নিয়োগ করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হবে অত্যাধুনিক ডিজিটাল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে সময় মতো পৌঁছল না রাজ্যের কোভিড সংক্রমণ সংক্রান্ত তথ্য। সোমবার সকালে কোভিড নিয়ে যে বুলেটিন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যান্য সমস্ত রাজ্য থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা 7,000-এর বেশি। সংক্রমণ বৃদ্ধির হার সবথেকে বেশি এখনো কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 16 জুন সকাল 8টা পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,264 জন, যার মধ্যে 24 ঘন্টায় নতুন করে 119 জন আক্রান্ত। সবচেয়ে বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে কেরালে 87 জন, এরপর রয়েছে মহারাষ্ট্র 38 জন, উত্তরপ্রদেশ 37 জন, দিল্লি 33 জন, রাজস্থান 30 জন, তামিলনাড়ু 23 জন, কর্ণাটক 18 জন, গুজরাট ও হরিয়ানা 8 জন করে, পাঞ্জাব 7 জন, অন্ধ্রপ্রদেশ 6 জন, মণিপুর 5 জন, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও অসম 4 জন করে, উত্তরাখণ্ড 3 জন, জম্মু এবং সিকিম 2 জন করে, কাশ্মীর, তেলেঙ্গানা, পুদুচেরি, ছত্তিশগড়ে 1 জন করে নতুন আক্রান্তের হদিশ মিলেছে। তবে কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, গোয়া, লাদাখ, হিমাচল প্রদেশ, ওড়িশা, মিজোরাম, বিহার এবং ত্রিপুরায় গত 24 ঘন্টায় কোনো নতুন করোনা সংক্রমণের খবর হয়নি। তবে পশ্চিমবঙ্গের করোনা সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে পৌঁছয়নি বলেই জানানো হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন 13,604 জন। এর মধ্যে 689 জন শুধুমাত্র 16 জুন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন। তবে মৃত্যুর খবরও মিলেছে। গত 24 ঘন্টায় ছত্তিশগড়ে 85 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এবং করোনা পজিটিভ ছিলেন। দিল্লিতে মৃত্যু হয়েছে 67 বছরের এক বৃদ্ধের, যিনি ফুসফুসে ক্যান্সারের আক্রান্ত ছিলেন এবং কোভিডজনিত নিউমোনিয়ায় ভুগে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। এছাড়া মধ্যপ্রদেশে 52 বছরের এক মহিলার মৃত্যু হয়েছে, যিনি অ্যাজমা এবং সদ্য ধরা পড়া ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 47 বছরের এক পুরুষের, যিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। 2025 সালে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেরালে 35 জনের। এরপর রয়েছে মহারাষ্ট্র 28 জনের, দিল্লি 12 জনের, কর্ণাটক 11 জনের, তামিলনাড়ু 7 জনের, মধ্যপ্রদেশ 4 জনের, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট ও রাজস্থানের 2 জন করে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে 1 জন করে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোর প্রস্তুতি খতিয়ে দেখতে দেশ জুড়ে চলছে কেন্দ্রের তত্ত্বাবধানে মক ড্রিল। অক্সিজেন, ভেন্টিলেটর ও জরুরি ওষুধের যোগান ঠিকঠাক আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
ভবিষ্যতে সংক্রমণ বাড়লে যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যায় তার জন্যই এই প্রস্তুতি। কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। 17 থেকে 18 জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভ্যাবসা গরমে থেকে অবশেষে স্বস্তি মিলতে চলেছে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। তবে মঙ্গল বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বৃহস্পতিবার ও শুক্রবারে বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোম ও মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।